আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। ডাকসুর ভিপি নুরুল হক নুরুর উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শোক আর শ্রদ্ধায় শেষ বিদায়। রাশিয়া চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। সিলেটের নদীর তীর দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু। জকিগঞ্জ ও জৈন্তাপুরে গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক স্থাপনা। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। সিলেটে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও অসহায়দের কৃষিযন্ত্র ও ঢেউটিন দিয়েছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া মাধ্যম ফক্স স্পোর্টসের দশক সেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। আবারও বিয়ের পিড়িতে বসলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ইসরাত জাহান চৈতি, পাত্র বেসরকারি বিমানের পাইলট। কাতারের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির থিম প্যারেডে অংশ নিয়েছে 4 দল। স্পেন আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ডাকসুর ভিপি নুরুল হক নুরু ও তার সহযোগীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান। এদিকে হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মামুনসহ 2 জনকে আটক করেছে পুলিশ। নুরের উপর হামলার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভিন্ন মত প্রকাশের অধিকার প্রত্যেকেরই আছে। ডাকসুর ভিপি আমাদের সমালোচনা করতে পারে, সরকারের সমালোচনা করার অধিকারও তার আছে। যত কিছুই হোক, যে হামলাটা হয়েছে এটা নিন্দনীয়। এর আগে রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নূর ও তার সহযোগীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইটপাটকেল ছোড়াও হয়। এতে ভিপি নূর সহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এদিকে ভিপি নূরের উপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্যকে আটক করেছে ডিবি পুলিশ। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শোক আর শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানিয়েছেন সিলেট সহ দেশের মানুষ। সোমবার বাদ এশা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকালে সুপ্রিম কোর্ট গার্ডেনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকায় প্রথম জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলর ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ.এম. আমিন উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদিন সহ আইনজীবীরা অংশ নেন। বাদ এশা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আইনজীবী ছাড়াও সিলেটের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরস্থানে তাকে দাফন করা হয়। রবিবার রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 2 মেয়ে, 1 ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। মাহমুদুল আমিন চৌধুরী ছিলেন দেশের 11তম প্রধান বিচারপতি। 2001 সালের 28 ফেব্রুয়ারি বিচারপতি লুৎফুর রহমানের অবসর গ্রহণের পর তাকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেওয়া হয়। 1963 সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগ দেওয়া মাহমুদুল আমিন চৌধুরী 1987 সাল থেকে 2002 সালের 17 জুন পর্যন্ত হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পালন করেন। 1999 সালের জুনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। বিচারপতি মাহমুদুল 1937 সালের 18 জুন জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল গফুর চৌধুরী ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিচারপতি মাহমুদুল আমিন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর ঢাকা সিটি ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাশিয়ান ফেডারেশন চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হবে, কারণ মিয়ানমারের ওপর রাশিয়ার যথেষ্ট প্রভাব রয়েছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের বাসিন্দা, সেখান থেকে বিতাড়িত হয়ে এরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখন মিয়ানমারের উচিত তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে ফিরিয়ে নেওয়া, কিন্তু মিয়ানমার সেটা করছে না। মিয়ানমারের উপর রাশিয়া ও রাশিয়ান ফেডারেশনের যথেষ্ট প্রভাব রয়েছে। তারা চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হবে বলে আমরা আশা করছি। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোভিয়েত রাশিয়ায় গ্র্যাজুয়েটদের 5ম এশিয়ান কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেটের নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকালে জকিগঞ্জ ও দুপুরে জৈন্তাপুর উপজেলায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে 2 উপজেলায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সিলেটের 13 উপজেলায় ধারাবাহিকভাবে এ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার সকালে জকিগঞ্জ উপজেলার ৮ গ্রামে সুরমা নদীতে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিরুল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ড উপবিভাগীয় প্রকৌশলী মনির আহমদের নেতৃত্বে এই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়। অভিযানে সুরমা নদীর তীর দখল করে নির্মিত প্রায় ৬০টি আধা পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর জৈন্তাপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর অবৈধভাবে নির্মিত ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মনির আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নদী খাল দখলমুক্ত করতে এ অভিযান চলছে। পর্যায়ক্রমে সিলেটের সব উপজেলায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু হবে। সিলেটের জয়গঞ্জ উপজেলার ৮ গ্রামে আমরা সেই উচ্ছেদ কার্যক্রম আরম্ভ করছি এবং এখানে প্রায় ৫৪টার মতন দোকানপাট আছে, কাঁচা আধা পাকা। এই দোকানপাটগুলি আমরা উচ্ছেদ করব। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। সোমবার বিকেলে মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় পরিষদের প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। বইমেলায় ঢাকা থেকে ২৮টি ও স্থানীয় ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের স্টলে দুর্লভ ও গুরুত্বপূর্ণ বই প্রদর্শন করছে। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অতিবরণ দাশগুপ্তের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশেদ আলম, জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার পরিচালক মিনার মনসুর ও সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বইমেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের কথাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও অসহায়দের কৃষিযন্ত্র, ঢেউটিন, সেলাই মেশিন ও চিকিৎসা উপকরণ দিয়েছেন প্রবাসীরা। ফুলসাইন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এলাকার উন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করে। এ উপলক্ষে সোমবার গোলাপগঞ্জের ফুলসাইন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধিতে প্রবাসীদের বড় ভূমিকা রয়েছে। প্রবাসীরা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন তারা দেশকে ভালোবাসেন। দেশের যে কোনো দুর্যোগের সময় তারা এগিয়ে আসেন বন্ধু হয়ে। দেশের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও প্রবাসীরা ছিলেন সোচ্চার, তাই প্রবাসীদেরকে আমাদের সম্মান করা উচিত। ফুলসাইন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর শফি মোহাম্মদ আব্দুর রৌফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্টার আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সরকারি অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন, ফুলসাইন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উপদেষ্টা মইনুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সদস্য ডাক্তার আব্দুল ওয়ালি খান, সংগঠক রেদওয়ান উদ্দিন, ফুলসাইন্ড উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল আলম, অ্যাসোসিয়েশনের সদস্য শামীমুর রহমান জামিল, সচিব রুহেল আহমদ ও সদস্য মাসুদ উদ্দিন খান। একদিন আগেই উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক নামকরা ক্রীড়া মাধ্যম ফক্স স্পোর্টসের দশক সেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। বহু তারকার ভিড়ে উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। এই একাদশে দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ ৩ জন খেলোয়াড় নিজেদের নাম লিখাতে পেরেছেন। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড থেকে আছেন ২ জন করে, আর শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১ জন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এরা হলেন এলিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মুশফিকুর রহিম, রবীন্দ্রচন্দ্র অশ্বিন, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন ও কাগিসো রাবাদা। আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আছেন। তালিকায় থাকা কুমার সাঙ্গাকারা ও এবি ডিভিলিয়ার্সও নিজেদের সময় উইকেটরক্ষক ছিলেন, তবে কেরিয়ারের শেষ দিকে তারা ব্যাটিংয়ে বেশ মনোযোগ দিতে উইকেটের পেছনেও দায়িত্ব ছেড়ে দেন। অন্যদিকে শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ও নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিংয়ের গত দশকে মুশফিক থেকে ভালো ব্যাটিং গড় থাকলেও নিয়মিত ছিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগার তারকাই। আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার ইসরাত জাহান চৈতি। পাত্র মাহমুদ আরাফাত একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত। গত ৮ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চৈতি নিজেই। বিয়েতে কেবল ২ পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন। যশোরের ছেলে মাহমুদ আরাফাতের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল মডেল ও অভিনেত্রী চৈতির। তিনি বলেন, নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে কয়েকটি টিভিসি করেছিলাম।
সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন মাহমুদ আরাফাত। ওই সূত্রেই আমাদের পরিচয়। এরপর তৈরি হয় বন্ধুত্ব। যখন দেখলাম সম্পর্কটা ব্যক্তিগত হয়ে উঠছে, তখন দুজনেই পরিবারকে জানাই। পরিবারের সম্মতি ও আয়োজনেই বিয়ে হয়েছে। এর আগে 2015 সালের 8 অক্টোবর ভালোবেসে ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেছিলেন চৈতি। তিনি একজন গ্রাফিক ডিজাইনার ও 3D অ্যানিমেটরও। তবে বনিবনা না হওয়ায় 3 বছরের মাথায় সেই দাম্পত্য জীবন ভেঙে যায়। সেই অতীতকে বিদায় দিয়ে নতুন জীবনের প্রত্যাশায় 4 বছর পর একই তারিখে দ্বিতীয় বিয়ে করলেন চৈতি। কাতারের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির থিম প্যারেডে 4টি দল অংশ নিয়েছে। দিনের শুরুতে কাতারের আমিন কর্নিশে কুচকাওয়াজে অংশ নেন। জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিটির অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। থিম প্যারেডে 4টি দলে বিভক্ত হয়ে বাংলাদেশ কমিউনিটি অংশ নেয়। দলগুলো ছিল সিলেট, জালালাবাদ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও খুলনা বিভাগ। কাতার থেকে সাংবাদিক এম এ সালাম জানান, বিকেলে কাতার ক্রিকেট স্টেডিয়ামে টি-20 ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক। ইন্টারন্যাশনাল স্টার বনাম কাতার স্টারের মধ্যকার খেলায় জয়লাভ করে কাতার স্টার। রাত 8টায় আতশবাজির মাধ্যমে শেষ হয় জাতীয় দিবসের অনুষ্ঠান। স্পেন আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে শেখ হাসিনা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে উদ্যোগ নিয়েছেন তা বিশ্বের কাছে আজ রোল মডেলে পরিণত হয়েছে। বক্তারা স্পেনের কতিপয় নেতার সমালোচনা করে বলেন, কেউ নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী দাবি করলে আগে মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। পদ পদবি বা চেয়ারের রাজনীতি পরিহার করতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে কর্মীদের মন জয় করা যাবে না। এজন্য ত্যাগ স্বীকার করতে হবে। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টের সকল শহীদ ও জাতীয় 4 নেতাসহ দেশের জন্য আত্মদানকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ঢালি, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইসলাম, সাবেক উপদেষ্টা AKM জহিরুল ইসলাম, রফিক খান, আবুল হোসেন, স্পেন যুবলীগের আহ্বায়ক ইফতেখার আলম, যুবনেতা অলিউর রহমান, রুবেল খান, আনোয়ারুল কবির পরাণ, মিজানুর রহমান, রাজীব, রাজুসহ আরও অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।